সংবিধানকে যদি আপনারা মানেন তাহলে এটাকে আপনারা আইন হিসাবে মানতে বাধ্য। আপনারা যদি সংবিধান সংশোধন করে এটা করতে যান, আপনি একই জিনিস আবার কিভাবে করবেন একই প্রক্রিয়ায়, এটা তো হতে পারে না। আপনাকে এজন্য সংবিধান সংশোধন করলে হবে না, সংবিধানের সংস্কার করতে হবে। বলা হয়েছে আবেগ দিয়ে চলে না, সংবিধান দিয়ে দেশ চলে। আমি বলেছিলাম জনগণের আবেগটা হলো সংবিধানের বাপ। এটা আমার কথা না, এটা এই সংবিধানের কথা। সংবিধানের ৭ম অনুচ্ছেদে কি লেখা হয়েছে? এখানে লেখা হয়েছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। যদি জনগণের অভিপ্রায় এটার অভিব্যক্তি এই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হয়ে থাকে, তাহলে জনগণের আবেগ অবশ্যই এই সংবিধানের বাপ। এই কথার স্বীকৃতি ত্রয়োদশ সংশোধনীর রায়ে বলা হয়েছে। আজকের আইনমন্ত্রী সেই দিনেকার অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি সেদিন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আউড়ে বলেছিলেন এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই পাওয়ারটা ইট বিলংস টু দ্য পিপল। এবং এই সংবিধান রচিত হওয়ার পরেও এই পাওয়ারটা জনগণের কাছে থেকে যায়। জনগণ যখন চাবে, যখন এর প্রয়োজন হবে, এর প্রয়োগ করতে পারেন। এটার প্রয়োগ ঘটিয়াই ত্রয়োদশ সংশোধনীর জন্য সংসদকে জনগণ ক্ষমতা দিয়েছিল। এর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী এসেছিল। কেয়ারটেকার গভর্নমেন্ট বেসিক ফিচার থিওরিকে উপেক্ষা করে সংবিধানে ইনকর্পোরেট করা হয়েছিল। আজকে আপনারা সেই জনগণের পরম অভিব্যক্তিকে ঠাট্টা করে বলছেন আবেগ দিয়ে দেশ চলে না। আপনাদের কমিটমেন্ট কোথায় জনগণ জানতে চায়। ফ্যাসিবাদী কায়দায় আবার আপনারা সংবিধানকে কেন, সংবিধানের দোহায় কেন দিচ্ছেন, জনগণ এটা জানতে চায়। এখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এখতিয়ার ছিল না মৌলিক বিষয় ছাড়া, মৌলিক বিষয়ে কোনো ক্ষমতা সিদ্ধান্ত দেয়ার। আপনারা এই কথা বলে কাচের ঘরে বসে ঢিল ছুটছেন কিনা আপনাদের বোঝা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের যদি কোনো এখতিয়ার না থেকে থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার গত সংসদ কোন সংবিধানের ভিত্তিতে ভেঙেছিলেন? সংবিধান ভাঙা যায়, সংসদ ভাঙা যায় শুধুমাত্র এই সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের আলোকে। সেদিন প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ কি নেওয়া হয়েছিল? হয়নি। এটা কিন্তু দলিল আছে। সেদিনকার সেই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, এই প্রজ্ঞাপনটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই প্রজ্ঞাপনে কি বলা হয়েছিল? ৩ বাহিনী প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করিয়া রাষ্ট্রপতি সংসদ ভাঙিয়া দিলেন। এই ভাঙতে যে রাষ্ট্রপতি ৩ বাহিনী প্রধানের পরামর্শ নেবেন, রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেবেন, এই সংবিধানের কোথাও কি লেখা আছে? প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করছেন, এটা কোথায় লেখা আছে? কোথাও তো লেখা নেই। তারপরে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হলো। এটা দেয়া হয়েছে সংবিধানের ৪৯ ধারাকে অনুসরণ করে। সংবিধানের ৪৮-এর ৩-এ বলা হয়েছে বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কাজ করবেন। সেই দিন তত্ত্বাবধায়ক সরকারের যদি এখতিয়ার না থেকে থাকে মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নেয়ার, তাহলে সংবিধানের কোন ধারা অনুসরণ করে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টা চূড়ান্ত করা হলো? আজকে সংবিধানের দোহাই দিচ্ছেন। সংবিধানের ১২৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংসদ ভাঙার ৯০ দিনের মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে। সংসদ সেদিন ভাঙা হয়েছিল যেদিন, সেই দিনের ডেটটা হচ্ছে ৬-৮-২০২৪। কতদিন পরে নির্বাচন হয়েছে? সংবিধান তখন লঙ্ঘন হলো, আপনারা বসেছিলেন কেন? সুতরাং বলছি, কাচের ঘরে বসে যদি আপনারা ঢিল ছোড়েন, আজকে যেই যুক্তি দিয়ে আপনারা ঘোলা পানিতে মাছ শিকারের অংশ হিসাবে আমরা দেখেছি কিছু আইনি প্রশ্ন তোলা হচ্ছে। আমরা আরো দুঃখের সাথে লক্ষ্য করছি আইনি প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু এই আইনি প্রশ্নের সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কিংবা উত্তর দেয়া হচ্ছে না। আমি সংসদে বলেছিলাম যে আইনি প্রশ্ন তুলে জুলাই সনদ
এবং এর বাস্তবায়ন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, সেগুলাকে আমি পয়েন্ট বাই পয়েন্ট তুলে ধরেছিলাম। বলেছিলাম আপনাদের অবস্থান এই ক্ষেত্রে, এগুলার ক্ষেত্রে সুস্পষ্ট করুন। এগুলার কিছুর জবাব ওনারা দিয়েছেন। যে জবাবগুলা দিয়েছেন সেগুলা প্রশ্নের উত্তর দেওয়ার চাইতে আরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। যেগুলা ইস্যু আমি বলেছিলাম আইনি ইস্যু এখানে আছে। রাষ্ট্রপতির আদেশ আইন কিনা আমরা বলেছি, অনেকেই বলেছেন এটা অবশ্যই আইন। এরপরে আপনারা প্রশ্ন তুলেছিলেন যে রাষ্ট্রপতির এ ধরনের আইন তৈরির এখতিয়ার আছে কিনা। আমি বলেছিলাম এর সাথে আরও অনেকগুলা প্রশ্ন জড়িত। যদি এখতিয়ার থেকে থাকে, কে তাকে এখতিয়ার দিয়েছিল, কিভাবে দিয়েছিল। আমাদের উত্তর ছিল রাষ্ট্রপতির অবশ্যই এখতিয়ার ছিল, জনগণ রাষ্ট্রপতিকে এখতিয়ার দিয়েছিল এবং জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে সংস্কারের প্রশ্নে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যান্ডেট দেওয়ার মাধ্যমে এই এখতিয়ার দিয়েছিল। এরপরে যে আইনি প্রশ্নটা আসে, আপনারা বলছেন এখতিয়ার নেই, আপনারা বলতেই পারেন, মত প্রকাশের স্বাধীনতা সকলেরই রয়েছে। আমরা বলছি এখতিয়ার আছে। এক্ষেত্রে সংবিধান অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অধিকার কার? আমরা বলেছিলাম আপনারা যদি সংবিধান মানেন, সংবিধানের 102 অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে এই এখতিয়ার শুধুমাত্র আদালতের। আদালতে এই কেন্দ্রিক একটি রিট দায়ের করা হয়েছে। সালাউদ্দিন সাহেব বলেছিলেন উনারা রিট করেননি। সেই রিটের ক্ষেত্রে আমরা দেখলাম সরকার দলীয় সকলে সেখানে উপস্থিত হলেন, আইনজীবীরা। ঠিক আছে, আপনারা যেতেই পারেন, রিট করতেই পারেন। এই রিটের পরিপ্রেক্ষিতে একটি রুলও জারি করা হয়েছে, কিন্তু এই আইনটাকে তো স্টে করা হয়নি। স্টে যদি করা না হয়ে থাকে, সংবিধান কি বলে, সংবিধানের যে সমস্ত ব্যাখ্যা রয়েছে সেটা কি বলে, এই আইনের স্ট্যাটাস কি হবে? এই আইন যদি স্টে করা না হয়, এই আইনকে যদি বেআইনি ঘোষণা করা না হয়, আলট্রা ভাইরাস ঘোষণা না করা হয়, তাহলে এটা ইন্ট্রাভাইরাস হিসাবে বিবেচিত হবে। তার মানে এই আইন মানতে সরকার বাধ্য ছিল, রাষ্ট্রপতি বাধ্য ছিলেন। যেই আদেশটি জারি করা হয়েছে সেই আদেশের 8 এবং 10 অনুচ্ছেদ, সেজন্য আমরা বলবো আইনের লঙ্ঘন করে এটার ব্যত্যয় ঘটানো হয়েছে। আইনের শাসনের এখানে সাংঘাতিক রকমের ব্যত্যয় ঘটেছে। এরপরে যে কথাটা আমি বলেছিলাম, জনগণের যদি সাংবিধানিক পাওয়ার থাকে, সাংবিধানিক যদি ক্ষমতা থেকে থাকে, জুলাই বিপ্লবের মাধ্যমে, এটাকে আপনারা বিপ্লব বলেন আর গণ অভ্যুত্থান বলেন, জনগণের সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সাংবিধানিক ক্ষমতাকে ট্রিগার্ড হয়েছিল কিনা। এক্ষেত্রে আমি বলেছিলাম সরকারের অবস্থান পরিষ্কার হওয়া জরুরি। সরকার যদি জুলাই বিপ্লবকে বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান হিসেবে স্বীকার করে, তাহলে অবশ্যই এর মাধ্যমে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার ট্রিগার্ড হয়েছিল। 13তম সংশোধনীর যে মামলাটি রয়েছে সেখানে আদালত সুস্পষ্টভাবে বলেছে 90-এর গণ অভ্যুত্থান, যেটা বিপ্লবও ছিল না, সেখানে জনগণ তাদের ম্যান্ডেট, সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সেইটাকে তারা প্রয়োগ করেছে এবং এর মাধ্যমে সংবিধানের বেসিক ফিচারের ব্যত্যয় ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের অংশ হিসাবে যে ইনকর্পোরেট করা হয়েছে, এটা ভ্যালিড ছিল। সেই আলোকে জুলাইয়ের যে সনদটা রয়েছে এর বাস্তবায়ন আদেশটাও একইভাবে সেই ম্যান্ডেটের আলোকেই ভ্যালিড হতে বাধ্য। এরপরে আমি যে প্রশ্নটি তুলেছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা কি সংবিধান সংশোধনকে যথেষ্ট মনে করেন নাকি এর জন্য সংস্কার প্রয়োজন? এক্ষেত্রে সংশোধন এবং সংস্কারের বিষয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এটা অনেকে মনে করছেন একই কথা, একই মুদ্রার এপিঠ ওপিঠ, কিন্তু এটি এপিঠ ওপিঠ নয়। আমাদের যে প্রচলিত কনস্টিটিউশন ল রয়েছে, সংবিধান কেন্দ্রিক যে লটা রয়েছে, সেই লয়ের আন্ডারে সংসদ চাইলেও, 2/3 মেজরিটি থাকলেও সংবিধানের বিশেষ কিছু ফিচার রয়েছে, বেসিক ফিচার, মৌলিক কাঠামো, এটার পরিবর্তন আনতে পারেন না। এ কেন্দ্রিক প্রথম যে মামলাটি হয়েছিল সেটি 8ম সংশোধনীর মামলা, আনোয়ার হোসেন চৌধুরীর মামলা হিসাবে এটি খ্যাত। এখানে যে ঘটনাটি ঘটেছিল, তৎকালীন এরশাদ সরকার 2/3 মেজরিটির বদৌলতে এই আদালতকে
সর্বোচ্চ আদালত এটাকে ডিসেন্ট্রালাইজ বিকেন্দ্রীকরণ করেছিল। এই বিকেন্দ্রীকরণ নিয়ে একটি মামলা হয়েছিল। সেই মামলায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলেছে এই বিকেন্দ্রীকরণটা অসাংবিধানিক, কেননা এখানে সংবিধানের মৌলিক কাঠামোকে নষ্ট করা হয়েছে। আমাদের জুলাই সনদে কিন্তু সর্বোচ্চ আদালতকে আবার বিকেন্দ্রীকরণ করার কথা বলা হয়েছে। আরেকটি বিষয়ে জুলাইয়ের সনদে ঐক্যমত্য হয়েছিল, বিএনপির বন্ধুরাও সেক্ষেত্রে তাদের মতামত দিয়েছিলেন যে এটা করা যাবে, করতে হবে। সেটি হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সনদের 7ম অনুচ্ছেদে বলা হয়েছে এটাকে পরিবর্তন করা হবে। আমরা জানি 5ম সংশোধনীর একটি মামলা হয়েছিল। সেই মামলার রায়ে বলা হয়েছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা সংবিধানের মৌলিক অবকাঠামোর অংশ, বেসিক ফিচারের অংশ। এটাকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। এই রায় বলবৎ থাকা অবস্থায়, এই রায়টি হাইকোর্টে রায় হয়েছে, অ্যাপিলেট ডিভিশনে রায় হয়েছে, রিভিউ হয়ে চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করেছে। এই রায়টা বলবৎ থাকা অবস্থায় আপনারা সংবিধান সংশোধন করে কিভাবে আপনারা রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন করবেন এ বিষয়ে আপনারা পরিষ্কার করেননি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এক্ষেত্রে যে কথাগুলো তোলা হচ্ছে, বলা হচ্ছে যে রাষ্ট্রপতির আদেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই। বলা হচ্ছে আবেগ দিয়ে, জুলাই হচ্ছে আবেগ, আবেগ দিয়ে দেশ চলে না, আবেগ দিয়ে সংসদ চলে না। সংসদ এবং দেশ চলে, সরকার চলে হলো সংবিধান দিয়ে। বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই ছিল না। এমনভাবে সংবিধানটাকে তুলে ধরা হচ্ছে যেভাবে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে দেশকে বিভাজিত করা হয়েছিল। আজকে সংবিধানের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি হিসাবে দেশকে আবার বিভাজনের পায়তারা চলছে। বলা হচ্ছে সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলে সংবিধানের বিপক্ষে অবস্থান নেওয়া হয়েছে। সংবিধান ছুঁড়ে ফেলার কথা তো বেগম খালেদা জিয়া বলেছিলেন। যিনি এই কথাটি তুলে খোঁটা দিলেন যে এখান থেকে 71-এর পরাজয়ের গন্ধ আসে, এই জন্য আপনারা ছুঁড়ে ফেলতে চাচ্ছেন, সেই ব্যারিস্টার আন্দালিব পার্থই এই কথা বলেছিলেন। বিএনপির আরেক নেতা আনোয়ার জাহিদ এই কথা বলেছিলেন। আমাদের কথা পরিষ্কার। আমাদের কথা হলো সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিষ্ঠা করা হয়েছে আমরা সেটার বিপক্ষে। সংবিধানের দোহাই দিয়ে সেই ফ্যাসিবাদী সরকার তাদের মাস্টার মাইন্ড আদালতের কাঁধে বন্দুক রেখে সেই খায়রুল হক বহুদলীয় গণতন্ত্রের জন্য যেই সংশোধনী আনা হয়েছিল, 5ম সংশোধনী যেটা এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। 13ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করা হয়েছিল। সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করে ফ্যাসিবাদকে গেড়ে বসার সুযোগ করে দেয়া হয়েছিল। সেই একই প্রক্রিয়ায় যখন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে আমরা সেটার বিরুদ্ধে কথা বলছি। সংবিধান শুধুমাত্র এই বইয়ে যা লেখা রয়েছে কালো কালিতে সেটার নাম সংবিধান নয়। এটাকে যারা শুধুমাত্র এই বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেন তারা সাংবিধানিক যে আইনটা রয়েছে সেই আইনটা বুঝতে ব্যর্থ হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আইনটাকে এখতিয়ার বহির্ভূত বলছেন, সেই একই যুক্তি দিয়ে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হবে। সেই একই যুক্তি দিয়ে এই সংসদকে প্রশ্নবিদ্ধ করা হবে, এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা হবে, সর্বোপরি জুলাই বিপ্লবটাকে অস্বীকার করা হবে। সুতরাং আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। যেভাবে আপনারা চাচ্ছেন সেভাবে জুলাই সনদকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করা হবে, আপনাদের এখতিয়ার নিয়ে আরও বেশি প্রশ্ন করা হবে। সংস্কার পরিষদ অবিলম্বে গঠন করে এর মাধ্যমে সংবিধানকে সংস্কার করে আসুন সকলে মিলে আমরা এই দেশকে জুলাই পরবর্তী যে ত্যাগ এবং তিতিক্ষা জনগণের রয়েছে, যেই স্বপ্ন রয়েছে, তার আলোকে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে ব্রুট মেজরিটি খাটিয়ে গায়ের জোরে মানুষকে অত্যাচার করা হবে না, গণতন্ত্রকে টুটি চেপে ধরা হবে না, আইনের শাসনকে অবজ্ঞা করা হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।